ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, সাথে আছি কল্লোল। আমার ভয় ও রহস্য চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি, আশা করি তোমাদের এই গল্পটা খুবই ভালো লাগবে এবং একটা ভয়ের আবেশ তো তৈরি করবেই, এ ব্যাপারে আমি নিশ্চিত। আজকে আমাকে গল্প পাঠিয়েছে আমারই ছোটোবেলায় এক পুরনো বন্ধু, তার নাম অমিত। সে থাকে মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামে, তার নাম অনন্তপুর। আজকের দিনে অনন্তপুর অনেকটা উন্নত হয়েছে ঠিকই, কিন্তু যে সময়কার গল্প বলেছে বা লিখেছে সেটা কিন্তু অনেক আগেকার। তো ন্যাচারালি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, তখনকার সময় তো গাড়ি ঘোড়া ছিল না, আর এখনকার সময় যেটুকু গ্রাম উন্নত হয়েছে তখন কিন্তু গ্রাম এত উন্নত ছিল না। তখন মাটির রাস্তা ছিল, দূর দূরান্ত থেকে মানুষ এক ক্রোশ দু ক্রোশ নয় বহু ক্রোশ দূরে তাদের হেঁটে যাতায়াত করতে হতো। মাঝখানে জমি এবং গভীর জঙ্গল, তারপর পেরিয়ে যেতে হতো। তো যাই হোক, সময় নষ্ট না করে বন্ধুরা আমরা মূল গল্পে এসে পৌঁছাই। তো অমিত আমাকে লিখে পাঠিয়েছে, জানিস বন্ধু, আমার এক দাদু ছিলেন, তার নাম ছিল হরি দাদু। তো হরি দাদু খুব বয়স্ক মানুষ হলেও তার বয়স হতো খুব বেশি না হলেও তখনকার দিন হিসাবে 60-65 বছর বয়স ছিল। যে কোনো পরিশ্রম তিনি নির্দ্বিধায় এবং অবলীলায় করতে পারতেন। গ্রামের সবাই তাকে ভালোবেসে হরি দাদু বা হরি কাকা বলে ডাকত। তো হরি দাদু সবাই কাছে কারণ পছন্দের ছিলেন, তার কারণ একটু বলি। কারণ হরি দাদু যে কোনো কিছু প্রবলেম বা কোনো সমস্যা হলে এক ডাকে আনন্দে এবং স্বচ্ছন্দে সাড়া দিতেন। তা একদিন প্রচণ্ড ঝড় জলের রাতে কানাই বলে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে এসে হরিদাদুকে এসে ডাকলো, এসে বলল, হরিদাদু হরিদাদু তুমি এক্ষুনি চলো, কারণ পাশের গায়ে একজন মহিলা মারা গেছে, তাকে নিয়ে শ্মশানে যেতে হবে। তো বুঝতেই পারছো লোকজন পাওয়া যাচ্ছে না, কোনো রকমে 2-3 জনে জোগাড় করেছি, তুমি না গেলে দাদু কিন্তু হবেই না। তো হরিদাদু খুব সহজেই এবং স্পন্টেনিয়াসলি বলে উঠল, এ আর এমন কী রে, আমার তো কোনো অসুবিধা নেই, চল চল যেতে হবে, তার চল একটা গামছা নিয়ে নিই। তা হরিদাদু একটা চট করে গামছা নিয়ে তার বউকে বলল, আমার ফিরতে রাত হবে গো, তুমি দরজাটা লাগিয়ে দিও। বলে সেই কানাইয়ের সাথে হেঁটে হেঁটে ঘটনাস্থলে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখলো চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, শুধু কয়েকটি কুপির আলো জ্বলছে, এবং গিয়ে দেখলো সেই মহিলাটিকে রাখা আছে, আর কয়েকজন জনা পাছেক লোক জড়ো হয়ে আছে। তাদের মধ্যে গিয়ে হরিদাদু বলল, কিরে তোরা কজন যাবি? তাদের মধ্যে কেউ কেউ চুপ থাকলো, আর কেউ কেউ তাদের মধ্যে বলে উঠল, আমরা যাব। যাই হোক, হরিদাদুকে নিয়ে মোটামুটি 5 জনের মতন জোগাড় হলো। তো সবাই বেরোতে বেরোতে প্রায় 9টা 9:30 বেজে গেল। সবাই আস্তে আস্তে হাঁটা দিতে শুরু করলো সেই মহিলাটির শবটিকে নিয়ে। সব মহিলাদের দেহ নিয়ে তারা যখন যাচ্ছিল, তখন যেতে যেতে সবাই চুপচাপ, সবাই খুব মনমরা হয়ে যাচ্ছে। হরিদাদু সবাইকে একটু মজা করার জন্য বলল, কিরে তোরা এত ভয় পাচ্ছিস কেন, আর আমি তো আছি। বলে সবাই 1 ক্রোশ 2 ক্রোশ দিয়ে বন বাদার পেরিয়ে মাঠ ঘাট পেরিয়ে তারা মোটামুটি শ্মশানে গিয়ে পৌঁছালো। শ্মশানে যখন পৌঁছালো তখন অন্যান্য সব সেরকম কিছু ছিল না। তারা তখন বলল, হরিদাদু বলল, চল তাহলে একটা বিড়ি ফুঁকে নিই। সবাই বলল, ঠিক আছে হরিদাদু। তখন তারা সবটা পাশে রেখে সবাই যে যার গল্পে মেতে উঠল। আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তা সবটাকে রেখে ওরা একটা পাশের গাছের নিচে বসে কিছুক্ষণ অপেক্ষা করলো। একটু পরেই মোটামুটি প্রায় আইডিয়া করা যায় রাত্রি তখন প্রায় 12টা বাজে। তা 12টা 10-15 নাগাদ কী হয়েছিল, বৃষ্টিটা কমে গেল। বৃষ্টি যখন কমে গেল তখন হরিদাদু বলল, চল চটপট কাঠ সাজাই, কারণ তাড়াতাড়ি করি, নাহলে আবার বৃষ্টি নেমে পড়বে, এরপরে কিন্তু রাত্রি ফেরার সময় অসুবিধা হতে পারে। সবাই বলল, ঠিক আছে চলো। তো সবাই যে যার কোনো রকমের কাঠ ঠাট জোগাড় করে নিয়ে সেই শবটিকে তারা পোড়ানোর ব্যবস্থা করলো, এবং কয়েক ঘন্টা পরে সব পোড়ানো হয়ে গেল। তখন তারা সবাই মিলে কি করবে, সবাই এবার ঠিকমতো হাত মুখ ধুয়ে হরিদাদুকে বলল, চলো হরিদাদু আমরা তাহলে এবার যাই। হরিদাদু বলল, চল তাহলে আমরা আস্তে আস্তে ফিরি, তোরা একটু এগো, আমি একটু পিছনে পিছনে যাই, আমার একটু বিড়ি ধরানো নেশা, বুঝলি তো, একটু বিড়ি না খেলে মনটা ভালো লাগে না। সবাই 3-4টা ছেলে ওরা আগে গিয়ে চলে গেল। তখন একটা জ্যোৎস্নার আলো ছিল। হরিদাদু আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। যখন ওরা অনেক দূর চলে গেছে, হরিদাদু পিছনে পড়ে গেল। হরিদাদু তো কোনো ভয় নেই। হরিদাদু ভাবলো, আমি তো কোনো ব্যাপার না, হ্যাঁ আমি যাই। আস্তে আস্তে সে
এই বন ও বন পেরিয়ে, মাঠ ঘাট পেরিয়ে, কয়েকটা পুকুর পেরিয়ে যখন সে মোটামুটি তার নিজের গ্রামের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে, তখন সামনে একটা পুকুর পড়ল। হ্যাঁ, হরিদাদু তখন মনের সুখে একটা গান ধরেছিল, গানটা গাইতে গাইতে যাচ্ছিল। আর বাকি তার সাথে যে ছেলেগুলি ছিল তারা অনেকটা দূর এগিয়ে গেছিল, হয়তো তারা প্রায় গ্রামের কাছে পৌঁছেই গেছে, কিন্তু হরিদাদুর সেদিকে খেয়াল নেই। হরিদাদু এরকম কতবার একা গেছে, অত রাত্রি হলো তো কী হলো, তার মনে তো কোনো ভয় নেই। হরিদাদু আস্তে আস্তে এগোচ্ছে এবং ওই পুকুরটার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ঠিক হঠাৎ করে তার মনে হলো যেন একটা কোথা থেকে একটা আওয়াজ আসছে, গুরু গুরু গুরু, একটা বুদবুদ আওয়াজ সে শুনতে পেল। তখন সে একটু চুপ করে গেল। প্রথমে ভাবলো বুঝি এটা মনের ভুল, সে আবার একটু গান গাইতে এগোতে গেল, কিন্তু দেখলো না, আওয়াজটা কিন্তু খুব স্পষ্ট আসছে এবং পুকুরের পাড় থেকে আসছে। তো হরিদাদুর মনে ন্যাচারালি কোনো ভয় নেই। তিনি তখন আস্তে আস্তে পুকুরটার পাড়ের কাছে যখন উপর থেকে দেখলেন নিচে অনেকগুলো সিঁড়ি ছিল, উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে পুকুর পাড়ে কোনো একটি মহিলা চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেলেন, সে একটি মাটির কলসি নিয়ে। এই মহিলাটি বেশ নতুন শাড়ি পরে আছে, মনে হলো যেন কোনো একটা গ্রামের নতুন বধূই মনে হলো। চুল খোলা, সে পিছন দিকে উপুর হয়ে বসে সে একটি কলসি নিয়ে বারবার জলটিকে ভরছে আর বারবার জলটাকে ফেলছে। তো একবার দুবার করার পরে হরিদাদু গান থামিয়ে ওপর থেকে তাকে জিজ্ঞেস করলো, কি হে, কোন গায়ের বধূ গো তুমি? আরে বউ, এত রাত্রিতে তোমার এখানে একা একা থাকা তো উচিত না, যাও যাও বাড়ি যাও, তোমার কি খেয়ে দেয়ে কাজ নাই? এত রাতে তুমি জল ভরতে এসছো। যখন তিনি এটা বললেন তখন কেউ সাড়া দিল না, তারপরেও সেই জল ভরতে শুরু করলো। তখন তিনি উপর থেকে বললেন, কি শুনতে পাচ্ছ না তুমি? তারপরে সে জল ভরছে যখন, তখন তিনি এক পা দু পা করে নিচের দিকে নেমে সিঁড়ি দিয়ে নেমে ভাবলেন বধূটার কাছে কি একটু বলবেন। তো তোমার বন্ধুরা বুঝতেই পারছো, এটা বলতে গিয়ে নিশ্চয়ই একটা গায়ে কাটা দেওয়া ভাব হতেই পারে। চারিদিকে একটা শুনশান নিস্তব্ধ নির্জন রাত্রি, আশেপাশে কোনো লোক নেই, দূর দূরান্তে গ্রামের থেকে একটু ঝিকমিক আলো দেখা যাচ্ছে। তো ঠিক সেই সময় একটি নতুন বধূ কি করে এখানে এসে পুকুর পাড়ে জল ভরতে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হরিদাদুর মাথায় ঢুকলো না। তবু তিনি দু পা তিন পা করে নিচে নামতে নামতে বললে, কি গো, কোন গায়ের বধূ গো তুমি? তোমার কি বাড়ির কেউ নাই? আমি একটা বয়স্ক মানুষ বলছি, তোমার কি কানে ঢুকছে না? যাও যাও যাও। এই কথা বলতে বলতে তিনি যখন প্রায় সিঁড়ি দিয়ে নামছেন, তখনও কিন্তু সেই বধূটি পিছন ফিরে কিন্তু সেই জলটা বারবার কিন্তু ভরছে আর ফেলছে। হরিদাদুর তখন অত জ্ঞান ছিল না যে সে মানুষ হতেই পারে হয়তো, কিন্তু তিনি ভাবলেন যে কোনো গায়ের বধূ, তিনি তো গ্রামের একজন বড় মানুষ, হয়তো বললে বধূটা হয়তো বুঝতে পারবে। তিনি তাই কাছে গিয়ে একটু জোর গলায় বললেন, কি গো, তুমি বুঝতে পারছো না? তোমাকে অনেকক্ষণ ধরে বলছি, যাও, এখানে একা একা কী করছো? যখন তিনি তার কাছে প্রায় পৌঁছে গেছেন এবং তিনি তার গায়ে যখন হাত দিতে গিয়ে বলতে যাবেন, ঠিক সেই সময় হঠাৎ করে কী যে হলো, সেই মহিলাটি যখন পিছন ফিরে তাকালো, হরিদাদু যা দেখলেন সেটা তোমাদের কাছে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ হরিদাদু যেটা দেখলেন সেটা খুব অস্বাভাবিক একটি মুখ, এবং সেটা দেখার পরে তিনি দিক বিদিক জ্ঞান শুনেই ওখান তিনি কীভাবে যিনি দৌড়ে আসলেন তিনি নিজেই জানেন না। কোনো রকমে গ্রামের কাছে গিয়ে তারপর তার জ্ঞান নেই, তিনি অচেতন হয়ে পড়ে গেছিলেন। এবং সারা রাত ওখানে থেকে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন এটি খাটিয়ার উপরে পাশের গায়ের একটি মানুষের একটি ফ্যামিলি তার বারান্দায় তাকে শুয়ে রাখা আছে এবং তার সামনে সব লোকজন ভিড় করে আছে। আগের দিনে সেই 4টি ছেলেও রয়েছে। তারা সবাই বলল, হরিদাদু, তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গ্রামের থেকে অনতি দূরে তুমি কেন পড়ে গেছিলে? হরিদাদু তখন ঠিক মনে পড়ছিল না, তবু হরিদাদু আস্তে আস্তে কষ্ট করে বললেন, পুরো ঘটনা তাদের সামনে খুলে ধরলেন। তখন সবাই অবাক হয়ে ভাবলেন যে হরিদাদু কি ঠিক বলছে? হরিদাদু তখন বললেন, গোটা ঘটনাটা খুলে বললেন যে আমি সারা জীবনে এত মরা পড়িয়েছি, এত শ্মশানে গেছি, এত লোকের বিপদে আমি সাহায্য করেছি, আমি কিন্তু এরকম ঘটনা দেখিনি। সবাই বলল, তুমি কি দেখেছিলে? তখন হরিদাদু বলল, জানিস তো, আমার কোনোদিন ভয় বলে বস্তু ছিল না, যে আজকে কিন্তু একটা এমন শিহরণ জাগছে যে তোদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ যে মরাটাকে বা যেই বউটিকে আমরা পুড়িয়ে এসেছিলাম, আমি কিন্তু রাত্রেবেলা যখন আমি পুকুর পাড়ে সেই বউটির কাছে গিয়ে তাকে যখন ডাকতে গেলাম, তখন আমি যেন দেখলাম ওই বউটি যেন আমার দিকে পিছন ফিরে তাকিয়ে আছে। তাহলে ন্যাচারালি তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এই ঘটনার কি ব্যাখ্যা আমরা জানি না,
তখন সবাই মিলে হরিদাদুকে বলল, আর হরিদাদু তারপর আবার একবার যেন একটু অচেতন্য হয়ে পড়লেন। সবাই আর এরপরে কথা বাড়ালো না এবং তার কিছুক্ষণ তাকে ঘুমাতে দিল। তা আমার বন্ধু এই গল্পটি লিখে পাঠানোর পরে আশা করি তোমাদের নিশ্চয়ই একটু ছমছমে ভাব তো লাগছেই, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো এগুলো বিশ্বাস করতে পারবো কি না জানি না, কিন্তু এটুকু বলতে পারি নিশ্চিত যে হরিদাদু সেদিনকে যাকে দেখেছিল সেটা সেই গায়ের বধূ না অন্য কেউ, সে ব্যাপারে আমি তোমাদের নিশ্চিত বলতে পারবো না, কিন্তু কিছু একটা আদি ভৌতিক বা অশরীরী কাউকে যে সে দেখেছিলেন এই ব্যাপারে কিন্তু সন্দেহের অবকাশ নেই। তাহলে বন্ধুরা, আমরা এখানেই গল্পটা আজকে শেষ করি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে। আগামী দিনে তোমাদের জন্য নতুন নতুন আরও গল্প আনবো। এখানেই আমি আমার গল্প শেষ করছি।